হ্যালো হ্যালো, দেখুন মানে শুনুন, এখন আমি আপনার ডান দিকে, না না আমি এখন বাঁ দিকে। কি হাত বাড়ালেন? ধরতে পারবেন না। আমাদের গল্প এমনই 3D সাউন্ড ব্যবহার করা হয়েছে, তাই হেডফোনটা ঠিক দিকে লাগান আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন। টিভিএস প্রেজেন্ট সাহিত্যের নতুন অধ্যায়, নব কলমে সৃষ্ট ভিন্ন স্বাদের কিছু গল্পের খাতার পাতা থেকে কানের পাতা পর্যন্ত পৌঁছে দেওয়ার এই শব্দময় সফর, স্টোরি অন দ্য অফ। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, তাই 18 বছরের কম বয়সীরা বাড়ির বড়দের তত্ত্বাবধানে গল্পটি শোনো। আজকের গল্প দিশা লেটের লেখা কাঁটাতার। গল্পটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। গল্পটিতে যুদ্ধকালে ভারতবর্ষ ও বাংলাদেশের সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। গল্পটির ঘটনাবলী এবং সমস্ত চরিত্র কাল্পনিক। গল্পের স্ত্রীর ভূমিকায় শ্রেয়সী চৌধুরী, রিজু শুভঙ্কর পুষ্টি, স্ত্রীর মা দিশা লেট, স্ত্রীর বাবার ভূমিকায় শঙ্খপাণি চক্রবর্তী, বিন্দু অঙ্কিতা রায়, বেনুদা সত্যজিৎ, ফারুক ও সুমনের ভূমিকায় কৌশিক মান্না ও অতীন সৌভিক মুখার্জি, সম্পাদনায় সত্যজিৎ দাস, পোস্টার ডিজাইনে শ্রীময় দাস, সমগ্র পর্ব পরিচালনায় সত্যজিৎ দাস ও কৌশিক মান্না এবং সূত্রধার আমি দোলন জানা। শুরু হচ্ছে আজকের গল্প কাঁটাতার। গল্পটা যখন শুরু হয় তখন ওপার বাংলার চির শস্য শ্যামলা ধরিত্রীতে জ্বলছে বিভীষিকার আগুন। কুখ্যাত পাক সভাপতি ইয়াহিয়ার নেতৃত্বে জারি হওয়া অপারেশন সার্চলাইটের ফলে বাংলাদেশে বইছে তখন রক্তবন্যা। পাক সেনাদের হাতে নির্বিচারে কাটা পড়ছে অগণিত অসহায় মানুষ। তাজা রক্তের গন্ধে বিষাক্ত সারা বাংলাদেশ। রক্তাক্ত কাটা লাশের স্তূপ হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলার গ্রামগঞ্জগুলি। এপার বাংলায় তখন মাঠের ধারে চাটুজ্জেদের পোড়ো জমিদার বাড়ির ঈশান কোণের ঘরে সবার অগোচরে চলছে গোপন মিটিং। পরিত্যক্ত ঘর, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু বই আর পুরনো খবরের কাগজ। হ্যারিকেনের মিটমিটে আলোয় জলজল করছে কতগুলো দুঃসাহসী তরুণ বিপ্লবীদের চোখ। আর সামনে বসে ওই যে এলোমেলো চুল, ময়লা পাঞ্জাবি, চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা আর হাতে এসএলআর রাইফেল নিয়ে সবাইকে তার কার্যপদ্ধতি বোঝাতে ব্যস্ত যে ছেলেটি, ওই রিজুদা। ভালো নাম রফিক আলী। কি ফারুক, কি মনে হইতেছে, পারবি তো? হ্যাঁ বদ্দা, ও লইয়া তুমি ভাইব না, সব বুঝা গেছি। তাহলে রিজু, ব্যাচটা কবে ডেলিভারি করবি ভাবছিস? জীবনদার সাথে কথা হয়েছে, সামনের রোববার ফাইনাল হয়েছে আপাতত। সিরাজ, এগুলো জলদি টিনের ভিতর লুকাইয়ে দেয়। কদিন থেকেই আশপাশে পুলিশ রেড হইতেছে ঘন ঘন। রিজুদার যখন 11 বছর বয়স তখন তারা পালিয়ে আসে প্রাণ ভয়ে এপার বাংলায়। যে ছেলেটার হাতে আজ বারুদের গন্ধ, সেই তারই কলমের লেখা যেন অসময়ের শ্রাবণধারার মতো মন ভিজিয়ে দিয়ে যেত। সেই জেদি আপন ভোলা তীক্ষ্ণ মেধাবী ছেলেটির মনের সেই স্নিগ্ধ শ্রাবণধারা যে কখন অগ্নুৎপাতে পরিণত হয়ে গেল তা আমিও জানি না। আমার পরিচয়টাও এই ফাঁকে দিয়ে রাখি। আমি শ্রীতমা ভট্টাচার্য। কাছের মানুষেরা ডাকে শ্রী বলে। আমাদের ভট্টাচার্য পরিবারের সুখ্যাতি ছড়িয়ে সারা শহর জুড়ে।
বাবা এ শহরের নামকরা ব্যারিস্টার। তবুও আজ অব্দি দীর্ঘ 22 বছরের বিবাহিত জীবনে নিজের বিচার বিবেচনাহীনা বাতিগ্রস্ত মহিলা প্রতিদ্বন্দ্বীটিকে এখনো তর্কে পরাস্ত করতে পারেননি। সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে মা দারুণ রকম চিৎকার জুড়ে দিয়েছে। দিল রে, সব অচ্ছুত করে দিল। হ্যাঁ গা মতি, বলি তোর মেয়েকে কিছু শিখকে দিককে দিসনি নাকি রে? অত বড় মেয়ে, বলি কোনো হুঁশ বুদ্ধি নাই কো? এ তোদের জন্যই দেখছি জাত ধম্ম সব খোয়াতে হবে রে শেষকালে। কি হয়েছে মা, সকালবেলা এত চিৎকার করছো কেন? আর বলিস নি, ওই মতির বিটি আকাচা কাপড়ে ঠাকুর ঘরে ঢুকে সব ছুঁয়ে নেড়ে এক করেছে। আমার এত বছরের প্রতিষ্ঠিত রাধা মাধবের ঠাকুর ঘরে আজ অবধি কোনো অব্রাহ্মণের পা পড়েনি কো। আর ওই অজাত কুজাতের মেয়ে আজ আমার সব অপবিত্তির করে দিল রে। বিন্দু, এদিকে শোন, তুই ঠাকুর ঘরে গেছিলি? হ্যাঁ গো দিদি, রূপাদের বাড়ির পাশে শিউলি গাছের নিচে কত শিউলি ফুল পড়েছিল। আমি কুড়িয়ে এনে তোমাদের ঠাকুর ঘরে রেখেছিলাম পুজো হবে বলে। ভাবলি কি করে রে তোর চোয়া ফুলে রাধা মাধবের পুজো হবে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবী হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এর অর্থ একজন সত্যিকারের জ্ঞানবান ব্রাহ্মণ কখনো ব্রাহ্মণ এবং চণ্ডালের মধ্যে ভেদ করেন না, তার চোখে সবাই সমান। এটা তোমার রাধা মাধবী বলেছেন মা। আমার সব অযৌক্তিক আচার অমান্য করা বা সব রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে অসহিষ্ণুতা আমার তার্কিক স্বভাব বাবার কাছে গর্বের হলেও মায়ের কাছে তার স্ত্রী ধর্মনীতি বিরুদ্ধ। রিজুদা কলেজে আমার সিনিয়র, 7 মাস হতে চলল, কিন্তু আমাদের সম্পর্কটার কোনো সঠিক পরিচিতি আজও নেই। এটা আদৌ ভালোবাসা কিনা জানি না, তবে একে অপরের প্রতি সম্মান আর আকর্ষণ কোনো অংশেই কম না। রিজুদা সবার থেকে একদম অন্যরকম। আগের সপ্তাহে যখন এসেছিলাম রিজুদার সাথে দেখা করতে পোড়ো বাড়িটা, তখন নিঃসঙ্গতায় দীর্ঘশ্বাস ফেলছে। রিজুদাকে দেখলাম ঘরে জানালার দিকে চেয়ে কি যেন ভাবছে। আমার আশাটা যেন বুঝতেই পারেনি। আমি ডাক দিতেই আপন মনে ছলো ছলো চোখে চেয়ে বলে উঠল, আমাগো সোনার বাংলা আজ ওই খান সেনাগহতে জয়লা পুইড়া ছাই হইয়া যাইতাছে। শেয়াল কুকুরে টাইনা সিড়া খাইতেছে রাস্তায় পইড়া থাকা পচা গলা শরীর গুলারে। পদ্মার জলে ভাইসা যাইতাছে অজস্র লাশ। আমাগো দেশের তরুণীগো কুমারিত্ব আজ ওই পাক কুকুরগুলার বিষাক্ত বীর্যের সোরাবালিতে তুলিয়া যাইতাছে। মুক্তিযোদ্ধারা বিনা অস্ত্রে লড়াই কইরা বিনা চিকিৎসায় মারা যাইতাছে। আমি পারতাছি না, আমি কিচ্ছু করতে পারতাছি না শ্রী, কিচ্ছু না। না রিজুদা, তুমি তোমার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করছো। আগের সপ্তাহেই তো আমরা অতগুলো স্টেন গান ওপার বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশের স্বতন্ত্র সরকারের ভিত ওই কূট পাক নেতাদের চক্রান্তে আর আলবদর সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যাইতেছে। শ্রী, আমাদের আরো আরো অস্ত্র দরকার, অর্থ দরকার। নিজের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, বিপ্লবের প্রতি বিশ্বাস রাখো রিজুদা। বিপ্লবের জয় অনিবার্য। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে রিজুদা। আমি জানি তুমি ঠিক পারবে। আজ উঠি রিজুদা,
কাল পারলে আসবো একবার। আজকাল শহরের পরিস্থিতিটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে বাড়ির চৌকাঠ পেরোলেই মনে হয় কোনো অজ্ঞাত দুঃস্বপ্ন রাজ্যে কোনো নরকের দ্বারে এসে দাঁড়িয়েছি। মানুষের মতো দেখতে কঙ্কালে পরিণত হয়ে যাওয়া দুমুঠো ভাতের জন্য রাস্তায় কুকুরের মতো কাড়াকাড়ি করতে থাকা কিছু জীব। সরকারের ভাষায় তারা শরণার্থী, সাধারণ মানুষের ভাষায় রিফিউজি। তাদের নিয়ে কারোরই তেমন মাথা ব্যথা নেই। তারা পড়ে থাকে রাস্তার ধারে অপ্রয়োজনীয় আবর্জনার মতো। আমার প্রতি মুহূর্তে মনে হতো জেগে জেগেও কোনো নাইটমেয়ার দেখছি আমি। আমরা কিছু কলেজের সহপাঠী মিলে দিন রাত রাস্তা, বাড়ি, দোকান, কারখানায় ঘুরে ঘুরে শরণার্থী অনুদান তহবিলে টাকা জমাতে ব্যস্ত। আর ওদিকে রিজুদা তার দলবল কালোবাজার থেকে সংগ্রহ করে চলেছে একের পর এক মারণাস্ত্র ওপার বাংলায় চালান দেওয়ার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন সেনারা জলের দরে অস্ত্রশস্ত্র বিক্রি করে দেশে ফিরে যায়, আর কালোবাজার ভরে ওঠে মারণাস্ত্রের কালো কারবারে। সেদিন রাস্তার ভিড়ের মাঝে দেখলাম রিজুদাকে। মনে হলো যেন বড্ড তাড়াহুড়ো করে হেঁটে আসছে এদিকে। কি ব্যাপার রিজুদা, তুমি এখানে? ও কি, তোমার হাতে রক্ত লেগে কেন? কি হয়েছে রিজুদা? ও কিচ্ছু না, পইড়া গিয়েছিলাম একটু। তুমি পড়ে যাওনি রিজুদা? কেন মিথ্যে বলছো? কি হয়েছে বলো। এখন এইখানে এসব কথা নয় শ্রী, পরে না হয় বলবো। এখন আমি আসি, তা নইলে মুশকিল আছে। রিজুদার প্রতি শ্রদ্ধা ও সম্মান আরো অনেক গুণ বেড়ে গেছে এই কদিনে। নিজের অজান্তেই মানুষটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। তাই বারবার মায়ের শত গঞ্জনা উপেক্ষা করেও ছুটে যাই তার কাছে। সে কি আদৌ বোঝে আমার মনের কতটা জায়গা সে অধিকার করে নিয়েছে? হয়তো তাকে ভালোবাসা আমার উচিত ছিল না, তবুও সব জেনেও ইচ্ছাকৃত পা বাড়িয়ে চলেছিলাম এক পরিণতিবিহীন কুয়াশাচ্ছন্ন অলিক সম্পর্কের দিকে। এরই মাঝে একদিন গেলাম রিজুদার কাছে। দেখি ঘরের মধ্যে সবাই ফ্যাকাশে বিবর্ণ মুখে বসে আছে। কারোর মুখে একটি টু শব্দ নেই পর্যন্ত। কি ব্যাপার, সবাই এত চুপচাপ কেন আজ? কি হলো? কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে? ফারুক আর নাই, বর্ডার ক্রস করতে যাইয়াই সব শেষ। কথাটা শুনেই এক মুহূর্তে যেন দেহের ভারসাম্য নষ্ট হয়ে গেছিল। কোথা থেকে যেন এক গুচ্ছ নিরেট অন্ধকার নেমে এলো চারপাশে। এই পরিণতির সম্ভাবনা আমাদের সকলেরই জানা ছিল, তবু জানি না কেন আজ মেনে নিতে এতটা কষ্ট হচ্ছে। আপন ভোলা অত্যন্ত নির্ভীক ছেলে ছিল ফারুক। কখনো নিজের জীবনের তোয়াক্কা করে নাই। রাতের অন্ধকারে সমস্ত অস্ত্র সে পৌঁছাইয়া দিত ওপার বাংলায় মুক্তিযোদ্ধাদের কাছে। সেই ফারুক যে মুখে এক রাশ গদগদ হাসি টেনেই আমায় বলতো, আমাগো বাংলাদেশ স্বাধীন হইয়া গেলে তোমাকে আমাগো দেশের বাড়ি লইয়া যামুগো দিদি। রিজুদা একটিও কথা বলেনি সেদিন। এর কিছুদিন পরেই আমার বাবা রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন। এর মধ্যেই একবার স্ট্রোক হয়ে গেছে। মা তাই উঠে পড়ে লেগে গেল আমার সিথিতে লাল স্ট্যাম্প লাগিয়ে তথাকথিত ভদ্রবাড়ির ছেলের গলায় ঝুলিয়ে দিতে। এসব চিন্তা তখন আমার কাছে মূল্যহীন। ততদিনে আমি নিজেকে সম্পূর্ণভাবে রিজুদার কাছে, রিজুদার জন্য সমর্পণ করে দিয়েছি। সেই একমাত্র পুরুষ আমার জীবনে, অন্য কারোর কথা চিন্তা করাও অসম্ভব। চাটুজ্যেদের পোড়ো বাড়ি গিয়ে দেখি সবাই ভীষণ ব্যস্ত।
সারা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য 303 রাইফেল, সাব মেশিন গান, এসএলআর রাইফেল, আরও অনেক মারণাস্ত্র। চলছে সেগুলো বাক্সবন্দি করে ঘরের মেঝের তলায় লুকানোর কাজ। সবাই চলে যেতে রিজুদা বেশ খোশ মেজাজে বলল, শ্রী, কাজ একদম প্ল্যান মাফিক চলতেছে, কিছুদিনের মধ্যেই এগুলা বর্ডার পার পৌঁছে যাবে। কিন্তু রিজুদা, ফারুকই একমাত্র বর্ডার ক্রসের গোপন রাস্তা জানত, তাহলে এবার কে যাবে তবে? তুমি ওইসব নিয়ে ভাইব না শ্রী, সময় আইসা গেছে, যার জন্য এতগুলান দিন অপেক্ষা করতেছিলাম। যে অমঙ্গল আশঙ্কার ভিড় জমছিল মনের কোণে, হলেও ঠিক তাই। রিজুদাকে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম, মানে রিজুদা সত্যি বলো, তুমি কি নিজে? হ্যাঁ শ্রী, আমি, অতীন আর সিরাজ যাব। কিন্তু সে পথে পাড়ি দেওয়া মানে তো স্বেচ্ছা মৃত্যু রিজুদা। পাক কুকুরগুলো নজর এড়িয়ে যাওয়া তো প্রায় অসম্ভব, তার উপর বর্ডার ক্রসের রাস্তাও তোমার জানা নেই ঠিক করে। কেন এই ভয়ঙ্কর অন্তর্জলী রাস্তায় পাড়ি দেওয়ার কথা ভাবছো তুমি? কেন কেন রিজুদা? মৃত্যুকে যে আমি ভয় পাই না তা তো তোমার অজানা নয় শ্রী। সময় আইসা গেছে শ্রী, সময় আইসা গেছে। রিজুদার কথায় আমি নিশ্চিত বিপদের আশঙ্কায় ভয়ে যখন তার ঠোঁট দুটো দুহাতে চেপে ধরে বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠলাম, রিজুদা তখন বাচ্চা মেয়ের মতো আমায় বুকে টেনে নিয়ে আমার ভীত কম্পিত ঠোঁট ভরিয়ে দিল তার উষ্ণ গভীর চুম্বনে। যখন রিজুদা অন্তহীন ভালোবাসায় ছুঁয়ে দিচ্ছিল আমার শরীরের প্রতিটা অঙ্গকে, আমি নতুন করে খুঁজে পাচ্ছিলাম আমার নারীত্বকে। পাহাড়ের মেঘরৌদ্রের খেলার মতো হঠাৎ কোথা থেকে যেন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। প্রকৃতিও যেন আমাদের এই গোপন অভিসারকে সাজিয়ে তুলতে চায় তার মেঘমল্লার রাগের বন্দিশে। বাইরে অবিরাম বৃষ্টির ধারায় ভেসে যাচ্ছে দিগন্ত, আর ভিতর ঘরে তখন দুটো শরীর জুড়ে বয়ে চলেছে উত্তাম প্রেমের উষ্ণ ঢেউ। বাইরে বৃষ্টি ভেজা দমকা হাওয়া যেমন করে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল বনের প্রতিটি পাতাকে, তেমনি রিজুদার গরম নিঃশ্বাস ঘূর্ণিঝড়ের মতো কাঁপিয়ে দিচ্ছিল আমাকে। একসময় বাইরের আর ভিতরের দুই ঝড়ই ক্ষান্ত হলো। বাড়ির চৌকাঠ পেরিয়ে ভিতরে ঢুকতেই মায়ের চোখ চলে গেল আমার অগোছালো শাড়ি, উস্কো খুস্কো চুল আর ঘাড়ের কাছের কালশিটে দাগটার দিকে। কোথায় ছিলি এত রাত অবধি? একটু দরকারি কাজ ছিল মা। কত দরকারি কাজ সে তো ঢের বুঝতেই পারছি। এরপর যা হওয়ার ছিল সেটাই হলো। ঘরের গণ্ডি পেরোনো বন্ধ, কারোর সাথে মেলামেশা বন্ধ। বিয়ের তারিখটা সামনের মাসেই। আমি বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পাওয়া কয়েদির মতো ছটফট করতে থাকলাম। আমার কাছে অবাধ যাওয়া আসার অনুমতি ছিল একজনেরই, সুমন। বছর 16 বুদ্ধিমান, কৌতূহলী, দুরন্ত ছেলে। পাশেই বাড়ি, ছোট থেকেই তার অবাধ যাতায়াত এই বাড়িতে। মাঝে মধ্যে পড়তে আসতো আমার কাছে, ইদানিং বেশি আসে, আমার কাছ থেকে বই ধার করে নিয়ে যেতে। এই সুমনই রিজুদা আর আমার যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ালো। মায়ের নজর এড়িয়ে বইয়ের ফাঁকে আমদানি হতে থাকলো গোপন চিঠি। এদিকে বিয়ের দিনও এগিয়ে এলো, আর ওদিকে ওপার বাংলার পরিস্থিতি আরও ভয়ঙ্কর থেকে নারকীয় হয়ে উঠল। এরই মাঝে একদিন সুমন এসে বলল, দিদি, কাল বিকেলে ওখানে গেছিলুম আমি। হ্যাঁ রে, আমার চিঠিটা রিজুদাকে দিয়েছিলি তো? রিজুদা তো ছিলই না, অতীনদা বলল কার সাথে নাকি দেখা করতে গেছে। মানে চিঠিটা তোর কাছেই আছে? দিদি, আর একটা কথা,
কাল ওরা সবাই বলাবলি করছিল রিজুদা, অতীনদা আর সিরাজদা সামনের বুধবার বর্ডার ক্রস করবে। নিয়তির পরিহাস বোধহয় একেই বলে। পুঁথি পঞ্জিকা ঘেটে সামনের বুধবার আমার বিবাহের দিন ধার্য করা হয়েছে। আমার সমস্ত রাস্তা যেন একে একে বন্ধ হতে থাকলো, আর আমি ধীরে ধীরে তলিয়ে যেতে থাকলাম চির অন্ধকারের রাজ্যে। তাহলে কি শেষবারের মতো একবার রিজুদার সাথে দেখা করতে পারবো না আর? ওপার বাংলা থেকে ভেসে আসছে গুলি বোমার মর্মভেদী আওয়াজ, আর এদিকে আমার ভিতরে প্রতি মুহূর্তে বিস্ফারিত হচ্ছে প্রচণ্ড সংশয়ের হৃদয়ে বেধি লেলিয়ান শিকা। বাড়ি সেজে উঠতে লাগলো ফুল আলোর রোশনাইয়ে। সানাইয়ের সুর যেন সুমঙ্গলের আবির্ভাব নয়, ভীষণ যুদ্ধের রণদুন্দুভি মনে হতে থাকলো আমার কাছে। বরযাত্রী উপস্থিত, তাদের বরণ করে নিতে ব্যস্ত সারা বাড়ি। আর এদিকে গা ভর্তি গয়না লাল টুকটুকে বেনারসি পরা কনেটি চুপি চুপি গেল অসুস্থ বাবার কাছে। বাবা মাথায় তার স্নেহস্পর্শ ছুঁয়ে দিয়ে অভয় দিয়ে বললেন, যা মা, তোকে আজ আমি আটকাবো না। নিজের সারাটা জীবন শুধু মান সম্মান, সমাজ সংস্কারের ভয়ে বেঁচেছি। কিছু করার ইচ্ছা থাকলেও লোক লজ্জার ভয়ে আমার পায়ে শিকলের মতো আটকে ছিল সারাক্ষণ। মারে, তুই যে পথ বেছে নিয়েছিস সে পথে হাঁটতে অনেক সাহস প্রয়োজন। আমি খুব খুশি রে মা, খুব খুশি। তাহলে আমি এবারে আসি বাবা। আমি তুমি আশীর্বাদ করো যাতে দুর্বল না হয়ে পড়ি কখনো। চাটুজ্যেদের পোড়ো বাড়িতে তখন চলছে প্রচণ্ড যুদ্ধে অংশীদার হওয়ার প্রস্তুতি। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে খান সেনাদের দৃষ্টি এড়িয়ে পৌঁছাতে হবে ওপার বাংলার মৃত্যুপুরীতে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটে গিয়ে পড়লাম রিজুদার পায়ে। রিজুদা শিউরে উঠে বলল, শ্রী, তুমি এই অবস্থায় এইখানে কি করতেছ? এই মুহূর্তে তোমার এইখানে থাকা মোটেই সমীচীন নয়। তুমি এক্ষুনি ফিরে যাও শ্রী, এক্ষুনি। সন্দীপ, তুমি শ্রীরে ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো। না রিজুদা, ফিরে যেতে তো আমি আসিনি। আমি তোমাদের সাথে যাব বলে সব ছেড়ে চলে এসেছি। আমাকে নিয়ে চলো রিজুদা। না শ্রী, তা কখনোই হইতে পারে না, এ অসম্ভব। যাই না শুই না এই পথে তোমায় আমি নিয়ে যাইতে পারবো না। কিন্তু রিজুদা, আমি... জেদ কইরো না লক্ষ্মীটি, আমারে এবার যে রওনা দিতে হবে সময় হয়ে আইল। দাঁড়াও রিজুদা। এ কি করছো শ্রী? তোমার গয়নাগুলো খুলছো কেন? 60 ভরির কাছাকাছি হবে, মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিও। এটুকু যদি করতে পারি সেটাই অনেক গৌরবের আমার কাছে। তুমি আরও একবার আমায় অবাক কইরা দিলে আজ। এবার তবে আমায় বিদায় দাও শ্রী। রিজুদা, আবার ফিরে আসবে তো? রিজুদা তার হাতটা আমার মাথায় ছুঁয়ে দিয়ে আলতো হেসে বলল, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আস্তে আস্তে তাদের ছায়ামূর্তিগুলো ক্ষুদ্র শিশির বিন্দুর মতো অসীম অন্ধকারে কুয়াশার সাগরে মিলিয়ে গেল। দূরে, আরো দূরে আমি দাঁড়িয়ে রইলাম ঠায়। অপেক্ষায় রইলাম তোমার ফিরে আসার। 9 বছর হয়ে গেল, আজও অপেক্ষায় আছি। তোমায় ভালোবাসতে বাসতে কখন দেশকে যে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। তুমি আজ খুব ভালো আছো তাই না রিজুদা? অনেক শান্তিতে আছো। তুমি তো এটাই চেয়েছিলে, মায়ের বুকের রক্তের দাম মিটিয়ে
আজ মিশে গেছো সেই বুকেই। ওরা বলে তুমি নাকি কোথাও নেই, তুমি নাকি একেবারেই নেই, তোমাকে নাকি চাইলেই আর কোনোদিন দেখতে পাবো না, আর কোনোদিন নাকি কথা বলবে না, হাসবে না, কাঁদবে না, খাবে না, দাবে না, ঘুমাবে না, জাগবে না, কিছুই নাকি আর করবে না। আমি শুধু করজোরে একটাই অনুরোধ করি, আমাকে শুধু বিশ্বাস করতে বলো না যে তুমি নেই। তুমি আছো, ঠিকই আছো, হয়তো মিশে আছো ওপার বাংলার নীল দিঘির শালুক ভেজা জলে, বা ঘুমিয়ে আছো পরম তৃপ্তিতে বট বা অসত্যের বা কাঁঠালের স্নিগ্ধ শীতল ছায়ায়। তবু তো আছো তুমি। মাঝখানে আজ উঁচু কাঁটা তার রচে ব্যবধান, রচে ব্যবধান তোমার আমার, রচে ব্যবধান দুই বাংলার। তাই কি এলে ওপারের মেয়ে সব কাজ ফেলে, তাই কি এলে কুয়াশার সেতু বাঁধবে বলে, তাই কি এলে। শুনলেন দিশা লেটের লেখা কাঁটাতার। গল্পটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। গল্পটিতে যুদ্ধকালে ভারতবর্ষ ও বাংলাদেশের সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। গল্পটির ঘটনাবলী এবং সমস্ত চরিত্র কাল্পনিক। গল্পের স্ত্রীর ভূমিকায় শ্রেয়সী চৌধুরী, রিজু শুভঙ্কর পুষ্টি, স্ত্রীর মা দিশা লেট, স্ত্রীর বাবার ভূমিকায় শঙ্খপাণি চক্রবর্তী, বিন্দু অঙ্কিতা রায়, বেনুদা সত্যজিৎ, ফারুক ও সুমনের ভূমিকায় কৌশিক মান্না ও অতীন সৌভিক মুখার্জি, সম্পাদনায় সত্যজিৎ দাস, পোস্টার ডিজাইনে শ্রীময় দাস, সমগ্র পর্ব পরিচালনায় সত্যজিৎ দাস ও কৌশিক মান্না এবং সূত্রধার আমি দোলন জানা। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ থেকে শুরু হলো আমাদের অরিজিনাল অডিও সিরিজ স্টোরি অন দ্য অক্স। এই সিরিজে নতুন লেখকদের রহস্য, রোমাঞ্চ, প্রেম, রূপকথা, কৌতুক, ভৌতিক ইত্যাদি বিভিন্ন ধরনের গল্প আমরা উপস্থাপন করব। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আসল কাজটা তো বাকি থেকে গেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আধা কাজ। পাশের ঘন্টা না টিপলে পরের গল্পের নোটিফিকেশন পাবেন কি করে? কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন ও সবাইকে শেয়ার করুন। পরের গল্পে আবার আসবো। টাটা।